স্বাগত মাইটি নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো বিসিএস ভাইভা বোর্ডে যারা প্রথম যাবেন তারা কিভাবে আপনাদের টেনশন, কিভাবে আপনার নার্ভস, কিভাবে হার্টবিট কন্ট্রোল করবেন সেই উপায়, এবং কিভাবে আপনার ভাইভা বোর্ডটা নিজের করে নেবেন এবং আপনি অবশ্যই কিভাবে সফল হতে পারেন সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে। তার প্রথমে বলছি আপনারা সবাই কেমন আছেন। যদিও সবাই ভালো নেই আমি জানি, কারণ অনেকেই টেনশনে আছেন। ভাইভা বোর্ডটা কেমন হবে, কার বোর্ডে ভাইভা দেব, ভাইভাটা কেমন হবে, আদৌ আমার চাকরিটা হবে কি হবে না, কি আমি ক্যাডার হতে পারবো কি পারবো না, এটা টেনশন। এটা সবার কমন। এটা আস্তে আস্তে সবার ভিতরেই কাজ করবে, আমার ভিতরেও কাজ করেছে, আপনাদের ভিতরেও কাজ করবে। হ্যাঁ, প্রথমেই আমি যেই কথাগুলো বলবো কিছু আশার বাণী কথা বলবো। যেখানে আপনারা আজকে যে ভিডিওটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি শুধু যে সামনে যারা ভাইভা দিবেন তা শুধু তাদের জন্য না, শুধু সামনে যে বিসিএসটা স্পেশাল বিসিএস যে আপনার ভাইভা দিবেন সেদের জন্য, এটা সবার জন্য ভিডিওটা বানাচ্ছি। যারা ভাইভা বোর্ডে যাবেন, আপনি বিসিএস পরীক্ষা হোক বা অন্য যে কোনো চাকরি পরীক্ষা হোক, সে আপনার এইভাবে কাজে দেবে। প্রথম কথা হলো আমি বিসিএস সম্বন্ধে কথা বলি, কারণ আপনার অন্যান্য চাকরি যদি ভাইভা দেন তাহলে একই কনসিকুয়েন্স আপনার ফলো করতে হবে। আমি ওভারঅল বিসিএস নিয়ে কথা বলি। যেমন মনে করেন আপনি প্রিলিপ পরীক্ষা দিয়ে আসছেন, আপনি রিটেন পরীক্ষা দিচ্ছেন, সুতরাং আপনি জানেন আপনি মেধাবী, সেই সম্বন্ধে আপনি পরিশ্রমী, সেই সম্বন্ধে তাদের কোনো ধরনের কোনো সে নাই। তারা জানে যে আপনি মেধাবী, আপনি ভালো, আপনি সব কিছু মেনে এখানে আসছেন, মানে কি আপনি মেধাবী এবং পরিশ্রমী এবং আপনি জ্ঞানী একজন মানুষ। এটা আর হলো আপনি বর্তমানে যে অবস্থানে ছিলেন, যারা যারা আপনার ভাইভা নিচ্ছে তারাও একই অবস্থায় ছিল। তারাও জানে আপনি এখন নার্ভাস আছেন, আপনি এখন টেন্সড আছেন, আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, আপনি কনফিউশনে আছেন, আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, আমি আদৌ কি চাকরি হবে না, অনিশ্চয়তার মধ্যে আছেন, সেটা তারা জানে। সুতরাং এটা আপনাদের প্লাস পয়েন্ট। সুতরাং তারা এখন আপনার কীভাবে জাজ করবে? তারা জাজ করবে কি আপনি কতটা পরিশ্রমী, আপনার উত্তরটা কেমন হচ্ছে, আপনার ব্যবহারটা কেমন, আপনার টোনটা কেমন, আপনার টোনটা কি, আপনি রাগান্বিত স্বরে কথা বলছেন, নাকি উত্তেজিত হয়ে গেছেন, নাকি বেশি অমায়িক, বা না, এইগুলো তারা দেখবে। কারণ আপনি আদৌ একজন অফিসার হবেন বা শিক্ষক হবেন, যদি আপনি ছাত্রদের সাথে বা আপনার কার্যালয়ে যারা আসবে তাদের সাথে ভালোভাবে কথা বলতে না পারেন, বা তাদের কনভিন্স না করতে পারেন, তাদের মোটিভেশন না করতে পারেন, তাহলে আপনারা কেন নেবে? তারা এই জিনিসটাই দেখবে। আপনারা মেধাবী এবং পরিশ্রমী তারা জানে। এবং জাস্ট চুজ করার জন্য যা আপনি আসলেই কি, আমি 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 যার জন্য আপনাকে ওইখানে আপনার কার্যালয়ে দেওয়া, যার জন্য আপনাকে চাকরিটা দেওয়া, তারা কি সন্তুষ্ট হতে পারবে কি না আপনাদের দেখে। এখন বলবেন এই 15 থেকে 20 মিনিটে তারা কি করে বুঝবে যে আমি কি আদৌ কি পারবো কি পারবো না। আসলে কি মানুষের পুরো জীবন, আপনি এখন যদি 25 বছর বয়স হয়, আপনি পুরো জীবন যেভাবে কথা বলে আসছেন বাকি সময় কিন্তু সেভাবেই কথা বলবেন। স্বভাবের কিন্তু পরিবর্তন হয় না। ঠিক স্বভাবের কিন্তু কোনো পরিবর্তন হয় না। হয়তো কিছুটা পরিবর্তন হয়, কিন্তু অধিকাংশ 90%ই স্বভাব একই রয়ে যায়, মানে খাসলত কখনো চেঞ্জ হয় না। সুতরাং এই জন্য তারা এটা দেখতে হবে। এখন প্রথম হলো আপনি সাধারণ মানুষকে মূল্যায়ন করতেছেন কিনা, আপনি কিভাবে, মানে কোনো একটা প্রেশার সিচুয়েশান হ্যান্ডেল কীভাবে করতেছেন, বা আপনি কোনো কিছু পারেন না কীভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কীভাবে সেটা তাদের সুন্দর করে বুঝাইতে পারবেন, সেই জিনিসটা আপনাকে দেখবে। আপনার হাসি মুখ, আমি একটা কথা বলি। আমি যখন 40তম বিসিএস ভাইভা দিছিলাম, তখন আমার বোর্ডের যে চেয়ারম্যান ছিল আমার বলছে, বাবা তোমার সব কিছুই সুন্দর, ঠিক আছে, তোমার ব্যবহার ভালো, তোমার কথাবার্তা ভালো, কিন্তু তোমার একটা কমতি কি জানো, তুমি হাসি মুখে কথা বলো না। তুমি যে হাসো তো দেখি, পরে আমি হাসলাম, তো তোমার হাসি তো খুব সুন্দর, হাসো না কেন? বললাম স্যার প্রেশারে। তখন বলছি এইটাই তো একটা মানে ক্যাডার অফিসারের মূল জিনিস, যে তুমি যদি সবসময় না হাসো তাহলে যে মানুষটা তোমার কাছে আসতেছে তোমার গোমরা মুখ দেখে, সে তো কোনো কিছু বলার সাহস পাবে না। সুতরাং সবসময় স্যার আমাকে বোঝাইল। তারপরে 41তম ভাইভা দিলাম, 43তম ভাইভা দিলাম, 44তম ভাইভা দিলাম, সবগুলো ভাইভা হাসি মুখে দিছি। শুধু 40তমতে শুধু নন ক্যাডার আসছে, শুধু ওই হাসি মুখটা না থাকার কারণে, আর বাকি সব আমার ক্যাডার আসছে। এখন সেটাই বললাম, আপনারা হাসবেন, হেসে উত্তর দেবেন। হয়তো আপনি পারেন না, বিনয়ের সাথে বলেন, স্যার উত্তরটা আমি পারতেছি না,
বিনয়ের সাথে বলেন। আপনি যে সব উত্তর পারবেন, সব উত্তর যে আপনি দিতে পারবেন, সেটাও তারা আশা করে না। হ্যাঁ, আবার এমনও আবার কিছু কিছু উত্তর আছে, যদি আপনি না পারেন তারা আশ্বস্ত হবে। সেটা আমি আস্তে আস্তে বলবো। এখন সুতরাং মুদ্রা কথা এটাই, আপনার হাসি মুখে থাকতে হবে, আপনার টেনশন করা যাবে না। আপনি টেনশন এইভাবে করবেন না যেন আপনি হাসি মুখে কথা বলবেন, জাস্ট তারা শুধু আপনার জাজ করবে আপনার সাথে। তার যে মেয়ে মানে চাকরি, এখানে মেয়ে বলতে কি বলছি, চাকরি, তার মেয়েটা আপনার হাতে তুলে দেবে কিনা, আপনাকে দিয়ে দেবে কিনা, সেটা উপর মানে বলতে পারেন আপনাকে পাত্র দেখতেছে। ভাইবা বোর্ডে যাওয়া মানে কি, বিয়ের জন্য পাত্র দেখা, তার মেয়েটা আপনার সাথে বিয়ে দেবে কিনা, ছেলে মনে করেন আপনি আপনার বোন বা অন্য কাউকে যখন কেউ দেখতে আসে, ঠিক যেইগুলো জিনিসগুলো আপনি যতটুকু বিনয়ী হন, আপনার ব্যবহারটা মার্জিত করার চেষ্টা করেন, হাসি মুখে উত্তর দেন, যেতটুকু কথা না বললেই নয় সেই সেটুকু কথা বলতে পারেন, ওই সব কথাগুলোই আপনি ওইখানে বলবেন। তাহলে মুদ্রা কথা কি, আপনি হাসি মুখে কথা বলবেন, বিনয়ের সাথে কথা বলবেন, এবং যেটা জানেন সেটাই বলবেন, অতিরিক্ত কথা বলবেন না সেটা। এখন আসি কিছু, একটা কথা আছে, গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। অর্থাৎ প্রথমে আপনার দর্শনদারি হতে হবে, তারপর আপনার গুণ বিচারী। কারণ আপনাকে দেখেই পছন্দ হলো না মানে কি, আপনি কালো বা সাদা সেটা দেখবে না তারা দেখে পছন্দ হলো না কি, আপনি অগোছালো, আপনার চুলগুলো ভালো করে আশ্রয় যান নাই, তারপর আপনার দাড়ি আছে, যেমন আমার এখন দাড়ি আছে। এখন এই মুহূর্তে যদি ভাবে বোর্ডে যাই, প্রথমে জিজ্ঞেস করি আপনার মুখে দাড়ি কেন, বলবো স্যার আমি কেটে আসতে সময় পাই নাই। আপনি তো আপনার দেখে মানুষ কী শিখবে, যে অফিসারে যদি আপনার শেভ করে না আসে, বা সে যদি পরিপাটি না হয়, তার কাছ থেকে একজন মানুষ কী শিখবে, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে কী শিখবে, তার মুখটা দেখে তার তো ভাবটাই আসবে না, অফিসার লাগবেই না। সুতরাং এইটা প্রথমে আপনার দর্শনদারি হতে হবে, তারপর আপনার গুণ বিচার হতে হবে। এখন শার্ট পরলেন, একটা ইস্ত্রি ছাড়া শার্ট পরলেন, দেখা যাচ্ছে কোট একটা পরলেন, কোটের সাথে প্যান্টের মিল নেই, পরে কোটের সাথে জুতার মিল নেই, পরে জুতার সাথে আপনার বেল্টের মিল নেই, আবার আপনার কলার বের হয়ে আছে, টাই পরছেন, টাই পরা হয় নাই, সুন্দর হয় নাই, আবার টায়ের যে নটটা যে জায়গায় থাকার কথা সেই নটটা নাই, একটু নিচে চলে আসছে, আপনার বোতাম দেখা যায়। সুতরাং এইসব হলে আপনার বলবে এটা নোংরা। পরিষ্কার ঠিক কীভাবে মানব সমাজে চলতে হয়, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হয়, সেটা সে জানে না। আসলে ক্যাডার অফিসার যারা আছে, তারা আমার পোশাকই সব কিছু। আপনার দেখবেন একজন ক্যাডার অফিসার যদি সিম্পলভাবে সে হাঁটে, যদি আপনার একটা গেঞ্জি বা আপনার একটা টি শার্ট বা প্যান্ট হিসেবে পরে যে হাঁটে, তারপর দেখবেন আপনি অন্য 10 জনের সাথে তার তুলনা করতে পারবেন, তাকে আপনি আলাদা করতে পারবেন। সে একজন ক্যাডার অফিসার, সে একজন আপনার একটা নর্মাল মানুষ বা একজন সাধারণ মানুষ। সুতরাং এটা দেখেই আপনার বিবেচনা করতে হবে। প্রথমে আপনার কী হতে হবে, দর্শনদারি হইতে হবে। দর্শনদারি মানে আপনাকে পরিপাটি হইতে হবে, আপনার ড্রেস সেন্স থাকতে হবে, কার সাথে কী পড়তে হবে সেটা আপনার জানা থাকতে হবে। সেজন্য এই সম্বন্ধে আমার একটা ভিডিও দেওয়া আছে, এর আগের ভিডিওতে আপনার চাইলে দেখতে পারবেন কীভাবে ড্রেস কোডটা আপনার মেনটেন করবেন। এখন আসি ভাইবা রুমে এন্ট্রি এবং এক্সিট। একটা কথা আছে, আপনি যদি ভালো করে ঢুকতে পারেন এবং ভালো করে বের হতে পারেন, তাহলে আপনি ভাইবাতে পাস। অর্থাৎ আপনি 200-র মধ্যে অ্যাটলিস্ট 100 আপনি অবশ্যই সিকিউর করে ফেলছেন। এখন আপনি কীভাবে ঢুকবো, আপনি এমনভাবে যখন কলিং বেল বাজায়, মানে একজন বের হলো সাথে সাথে আপনি ঢুকে যাবেন না, আপনাকে কলিং বেল বাজানো হবে, তারপর আপনি ঢুকবেন। ঠিক এভাবে আবার এমনভাবেই ঢুকবেন যে আপনি ঢুকলেন, দরজাটা ছেড়ে দিলেন, ঠাস করে দরজাটা বাড়ি লাগলো, এটা অভদ্রতা। এটা একটা, যখন পর্যন্ত দরজাটা না লাগতেছে, আপনি আস্তে আস্তে শব্দ না হয়, অবশ্যই প্রত্যেকটা দরজার উপরে ড্যাশবোর্ড থাকবে। হ্যাঁ, আপনার দরজা আস্তে আস্তেই লাগবে, কিন্তু আপনি তো জানেনবেন না যে ড্যাশবোর্ডটা ঠিক আছে নাকি ভালো। এজন্যই সবসময় চেষ্টা করবেন যখন পর্যন্ত দরজা না লাগে আস্তে আস্তে করে লাগা দেবেন, দরজা কোনো ধরনের কোনো শব্দ না হয়। ঠিক একই ব্যাপারে বলবো, যদি আপনি বাইরে যাবেন ঠিক একইভাবে যেন দরজাটা শব্দ না হয়, ঠাস করে যেন দরজাটা না লাগে, শব্দ না হয়, এটা এক ধরনের অভদ্রতা। এখন
এখন আসি, আপনি ধর্মীয় আপনার যে বিধিবিধান আছে সেই অনুসারে আপনার আদাব সালামটা দিবেন, যতটুকু অমায়িকভাবে দেওয়া যায়। আমি আবার বলতেছি, আপনাকে অবশ্যই অমায়িক হইতে হবে, বিনয়ী হইতে হবে। মানে ব্যবহার বংশের পরিচয়, তার মানে কি, তারা সবসময় অনেকে দেখছেন না বংশীয় কিছু বিক্রি করতে চায়, সুতরাং তারা তো চায় এটা বংশীয় ব্যবহার বংশ। আপনার বংশ না, আপনি জমিদার বংশ না তালুকদার বংশ সেটা দেখতে যাবে না, ব্যবহার বংশের পরিচয়, অর্থাৎ আপনার ব্যবহারটা ভালো হইতে হবে, তাহলে আপনার বংশের পরিচয়টা তারা পেয়ে যাবে। এটা এখন হাঁটার সময় আপনি যে যাবেন, আপনি দোয়া থেকে চেয়ার পর্যন্ত যাবেন, চেয়ার থেকে আবার দোয়া পর্যন্ত আসবেন, আবার বেরিয়ে চলে আসবেন। এই যে হাঁটার সময় অনেকেই মানে নতুন জুতা পরে খটখট খটখট শব্দ করে হাঁটে, অনেকেই আছে যে মানে লেসরাতে হাঁটে, হাঁটার সময় শব্দ হয়, এটা করা যাবে না, এটা এক ধরনের মুদ্রা দোষ, এগুলা অবশ্যই করা যাবে না। আবার আরেকটা হচ্ছে আপনি বসতে যাবেন টেবিলে কি টেবিলটি একটু কাছে আছে, টেবিল টান দিলে টেবিলের শব্দ হয়, টেবিলের শব্দ করা যাবে না। টেবিল মানে কোনো প্রকার কোনো শব্দ যেন না হয়, এটাই একজন অফিসারের নিয়ম। আপনি তার ঠিক সে কীভাবে বসলো, সে কীভাবে উঠলো, সে সে মানে তার কথা বলার ভঙ্গি, এগুলো সব কিছু কিন্তু আপনার যারা সাধারণ মানুষ আছে তারা আপনাকে লক্ষ্য করবে। কারণ একজন ক্যাডার অফিসার মানে হলো সে হলো একজন আদর্শ মানুষ। শিক্ষক যেমন আমাদের আদর্শ, আমাদের স্যাররা যেমন আমাদের আদর্শ, আমার বাবা মা যেমন আমার আদর্শ, ঠিক ক্যাডার অফিসারও আপনার কাছে তাদের কাছে আদর্শ মানুষ। সে একজন আপনি নিজে থেকে লক্ষ্য করেন, একজন ক্যাডার অফিসার যখন আসছে তখন সে পরিপাটি, তার হাতের ঘড়ি আছে, তারপরে তার ফুলাতার শার্টে ইস্ত্রি করা, সুন্দর শেভ করা, চুলগুলো সুন্দর করে কাটা, মানে সব কিছু মানে পরিপাটি, তাহলে সে বুঝতে হবে সে ক্যাডার অফিসার। এবং মানুষ আপনাকে ফলো করবে, না স্যারটা দেখতে সুন্দর, স্যারের ড্রেসিং সেন্স খুব ভালো, স্যার এটা পছন্দ হয়েছে, আমি ওইটা মার্কেট থেকে কিনে নেব, আপনাকে পছন্দ করবে। এখন আপনি যদি রাগের স্বরে কথা বলেন, হ্যাঁ স্যার রাগ করছে, মানে সাধারণ মানুষ যা করবে আপনি তা করতে পারবেন না, আপনার একটু অন্যরকম হইতে হবে। এজন্যই বলি শিক্ষক, আমরা আমাদের যারা শিক্ষক আছে তাদের দেখে আমরা শিখি, আর এবং যারা ক্যাডার অফিসার আছে তাদের দেখেও আমরা শিখি। তাহলে কী বললাম, আপনার হাঁটার সময় শব্দ করা যাবে না, আর টেবিলে বসার আগে অবশ্যই টেবিল যদি টান দিতে হয় তাহলে যেন শব্দ না হয়, দরজা ঠাস করে শব্দ করা যাবে না। আর ধর্মীয়ভাবে আপনার যে ধর্মীয় রীতিনীতি আছে সেই অনুসারে আদাব সালাম দিয়ে ভিতরে ঢুকবেন, ভিতর দিয়ে এবং বের হবেন, তাহলে আপনি পাস, ভাইবা বোর্ডে আপনি পাস, আপনি কখনো ফেল করবেন না। এখন আপনি ঠাস করে বসে বললেন, ঠাস করে ঢুকে গেলেন, ঠাস করে বের হয়ে গেলেন, তাহলে কী হবে, আপনি ভাইবা বলছে এটা মানে অভদ্র, কারণ অভদ্রের ক্যাডারে কোনো জায়গা নেই। ক্যাডার আপনি যতই ভালো পারেন, আপনি অনেক রিটার্নে আপনি হয়তো 900-র ভিতরে আপনি 660 পেয়ে ফেলছেন, সর্বোচ্চ মার্কস 660, 650, 620, কিন্তু আপনি ভাইতে ফেল মানে একদম ফেল, আপনি অকৃতকার্য। আর আপনার নতুন করে আবার প্রথম থেকে শুরু করতে হবে, প্রিলি দাও, রিটার্ন দাও, তারপরে আবার ভাইবা, আবার টিকলে চাকরি হবে না। এটা এখন হচ্ছে কিছু মুদ্রা দোষ, মানে ভাইবা যে কি এটা আপনারা দেখলে বুঝবেন। বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভাইবার টিউটোরিয়াল আছে, কীভাবে ভাইবা দেয়, কীভাবে উত্তর দেয়, সেগুলো আপনারা লক্ষ্য করবেন এবং নিজেরা সেভাবে গড়ে তোলার চেষ্টা করবেন। কীভাবে তারা উত্তর দিচ্ছে, ট্রিকি কোয়েশনগুলো কীভাবে তারা প্রেশার হ্যান্ডেল করতেছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি ট্রিকগুলো বলে দিচ্ছি আপনাদের। যেমন কিছু মুদ্রা দোষ আছে, সেগুলো অবশ্যই পরিহার করতে হবে। যেমন অনেকেই মানে টেনশানে গলার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়, এটা একটা মুদ্রা দোষ। আর পা নাড়ানো যাবে না, অনেকেই হাত তুলে কথা বলে, স্যার আমি এটা করছি, স্যার ওটা করছি, এরকম করা যাবে না। হাত সবসময় হাঁটুর নিচে থাকবে, হাঁটুর সাথে থাকবে, হাত কখনো টেবিলের উপরে উঠবে না, টেবিলের উপর হাত নাড়ে কথা মানে অভদ্রতা, এটা কখনো করা যাবে না। তারপরে জিহ্বা দিয়ে বারবার, অনেক সময় যে অনেক টেনশনে জিহ্বা শুকিয়ে যায়, বারবার এরম করতেছে, বারবার ডুব গিলতেছে, এটা একটা মুদ্রা দোষ। এগুলো আপনাকে এখন এগুলো পরিহার করতে হবে। এখন আপনি কীভাবে পরিহার করবেন, স্যার এগুলো তো আমি অনেক দিন আগে থেকে করে আসতেছি। আপনি ভাইবার প্র্যাকটিস নেন, আপনি মানুষের সাথে কথা বলেন, বারবার কথা বলেন, বা বিভিন্ন ভাইবা ফেস করেন,
তারপরে বিভিন্ন ডেমো ভাইবা আছে, বিভিন্ন স্যাররা ডেমো ভাইবা নিজে থাকে, তাদের সাথে ডেমো ভাইবা দেন, তাহলে দেখবেন আপনার এর উন্নতি হচ্ছে, আপনার এগুলো হচ্ছে না। বা আপনি নখ দিয়ে খটখট শব্দ করতেছেন, ভাইবা মানে অনেকেই আছে যে টেবিলে খটখট শব্দ করে, মানে টেনশন হচ্ছে, হ্যাঁ, দাঁতে দাঁতে শব্দ হয়, এরম শব্দ হয়, এগুলো মুদ্রা দোষ, এগুলো করা যাবে না, হ্যাঁ। এটা এখন আসি আপনাদের প্রশ্ন উত্তর পর্ব, যেটাতে আপনার ক্যাডার নির্ধারণ করা হবে, মানে আপনি আসলে ক্যাডার হবেন কি হবে না সেটা নির্ধারণ করবে সব আপনার প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্ব আপনার আসলে আমি যে জিনিসটা বলে দিচ্ছি, আসলে আপনি প্রি দিয়ে আসছেন, আপনি রিটেন দিয়ে আসছেন, এখন ভাইভা বোর্ডে আসছেন, সুতরাং আপনি সবই পারেন, সবই লিখে আসছেন, তাই তো আপনি ভাইভা বোর্ড পর্যন্ত আসছেন, রিটেন দিয়ে আসছেন, মানে সব পারে আসছেন। এখন তারা কি দেখবে তারা দেখবে আপনার উত্তর দেওয়ার ভঙ্গিটা কি, আপনার চোখের এক্সপ্রেশনটা কি, আপনার মুখটা হাসি মুখে উত্তর দিচ্ছেন কি না, নাকি গুমরা মুখে উত্তর দিচ্ছেন, আপনার আই কন্ট্যাক্ট, সবচেয়ে বেশি হলো আই কন্ট্যাক্ট, আপনি তাদের চোখে চোখ রেখে কথা বলতেছেন কি না, মানে চোখ নত হয়ে কারা কথা বলে, যারা অপরাধ করছে। আমরা ক্যাডার অফিসার, আমরা তো অপরাধ করব না, সুতরাং আমরা চোখে চোখ রেখে কথা বলবো, আই কন্ট্যাক্ট, কথা আপনি তাদের মুখের দিকে তাকিয়ে কথা বলবেন, এবং হাসি মুখে কথা বলবেন, মানে সবসময় মুখ থেকে যেন হাসি, আবার এমন হাসি না অট্ট হাসি, দাঁত বের করে হাসি, ওইরকম হাসি না, মুস্কি হাসি, স্মাইল, নট লাভ, হ্যাঁ, স্মাইল দিয়ে কথা বলবেন। সরি স্যার, এটা পারতেছি না, স্যার এটা উত্তর এটা উত্তর ওইটা, শেষ, ওই কথা বলবেন। এবং আই কন্ট্যাক্ট যেন ঠিক থাকে, এবং আই কন্ট্যাক্ট মানে এই না যে এখানে কিন্তু ভাইভা বোর্ডে 3 জন লোক থাকবে, চেয়ারম্যান, এক্সটার্নাল 1, এক্সটার্নাল 2, সবার সাথেই আই কন্ট্যাক্ট থাকবে। একটা প্রশ্নের উত্তর দিতেছে তো স্যারের সাথে আই কন্ট্যাক্ট হবে, তো এরকম না, আপনি এক্সটার্নাল 1কে দেখলে একবার দেখতে পারেন, এক্সটার্নাল 2কে একবার দেখতে পারেন, এভাবে আই কন্ট্যাক্টটা হবে। এবং কণ্ঠস্বর, আপনার কণ্ঠস্বরটা কেমন, দেখবেন আপনার যদি কনফিডেন্স থাকেন, তো যখন আপনার কনফিডেন্স চলে আসবে, দেখবেন আপনার কনফিডেন্স একরকম হবে, আর আপনার কনফিডেন্স নাই, আমি টেনশন করতেছেন, আপনার গলা কাঁপা শুরু করবে, সুতরাং এটা করা যাবে না। আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে না, আমি অবশ্যই, আমি ভাইভা ভালো করতে না পারি, ভাইভা ভালো করা মানে যে সবগুলো প্রশ্নের উত্তর দিলেই যে আপনার চাকরি হয়ে যাবে এরকম নয়। আমি আবারও বলতেছি, সবগুলো প্রশ্নের উত্তর দিলেই যে আপনার চাকরি হয়ে যাবে, বা সবগুলো কোশ্চেন না পারলে যে আপনার চাকরি হবে না, এরকম না। তারা কি দেখে, তারা যে জিনিসটা দেখে সেটা অমায়িক কিনা, সেটার আই কন্ট্যাক্ট ঠিক আছে কিনা, সেটা হাসি মুখে কথা বলতেছি কিনা, এবং তার উত্তর দেওয়ার ভঙ্গি, তার চোখের মুখে উত্তর দেওয়ার ভঙ্গি সেটা কেমন, সেটা দেখলেই তারা বুঝতে পারবে যে না, এই ছেলে ক্যাডার হওয়া উপযুক্ত, আর এই ছেলে ক্যাডার হওয়ার উপযুক্ত নয়। এখন আপনি বলতে পারেন, স্যার এত কষ্ট করলাম, এতদিন পরে শুধু এই কয়টা জিনিসের জন্য আমাকে বাদ দিয়ে দেবে। হ্যাঁ, আপনাকে বাদ দিয়ে দেবে, আপনাদের নিতেই হবে, এমন কোনো বন্ডসই তারা দেয় নাই, আপনাকে নিতেই হবে। আপনার আই কন্ট্যাক্ট ভালো না, আপনি যদি তাদের সাথে আই কন্ট্যাক্ট না করতে পারেন, আপনি সাধারণ মানুষের সাথে আই কন্ট্যাক্ট কেন করবেন, মানে কীভাবে করবেন? তা আপনি যদি আপনি এখানেই 3 জন মানুষের সামনে যদি আপনি প্রেশার হ্যান্ডেল না করতে পারেন, তখন আপনার সামনে অজস্র লোক থাকবে, হাজার হাজার লোক থাকবে, তখন আপনি প্রেশার হ্যান্ডেল কীভাবে করবেন? আপনি এখনই তাদের প্রশ্নের উত্তর আপনি না দিতে পারেন, উত্তর হয়তো আপনি না জানতে পারেন, কিন্তু আপনি সিচুয়েশনও তৈরি করতে হবে। আপনি একটা উত্তর নাই জানতে পারেন, কিন্তু ওই উত্তর না জানাটা কীভাবে আপনি সিচুয়েশনে হ্যান্ডেল করে আসছেন, সেই জিনিসটা সবচেয়ে বড় জিনিস, তারা ওই জিনিসটাই দেখবে। তাহলে আমি কি বললাম, আপনার উত্তর দেওয়ার ভঙ্গি, আপনার আই কন্ট্যাক্ট, আপনি বিনয়ী কিনা, আপনার কণ্ঠস্বর, আপনার কনফিডেন্স, আপনার হাসি মুখ, এই কয়েকটা জিনিস যদি আপনার থাকে প্রশ্নের উত্তরে এবং আপনার কথার বলার ভঙ্গিতে, তাহলে আপনি অবশ্যই কোনো কিছু না পারলেও ক্যাডার হবেন। এটা আমার বলতে পারেন, কি বলবো, প্রমিস করতে পারি। কিন্তু আবার কোনো কিছু জিনিস না পারলে আপনি হবে না, যেমন কোন প্রশ্নের উত্তর না জানলে আপনার জন্য বিপদ। যেমন নিজের সম্পর্কে, আপনি নিজের সম্পর্কে জিজ্ঞেস করছে, টেল অ্যাবাউট ইউরসেলফ, আপনি বলতে পারতেছেন না। তারপর মুক্তিযুদ্ধ নিয়ে কথা, যেটা আমাদের অহংকার, 71 আমাদের অহংকার, 52 ভাষা আন্দোলন আমাদের অহংকার, এটা নিয়ে আপনি কথা আপনি আমতা করতেছেন,
তথ্য ঠিকমতো আপনার জানা নেই, আপনি বাংলাদেশ সম্বন্ধে জানেন না, যে দেশে বাস করতেছেন, যে দেশে ভাত আমরা খাইতেছি, যে দেশের প্রতি আমরা আনুগত্যশীল, সেই দেশ সম্বন্ধে আমরা জানি না, তাহলে কি আপনাদের ভালো চোখে দেখবে? আপনার সব কিছু ঠিক আছে, আয় করেন না, সব ঠিক আছে, কিন্তু ওই সব উত্তর দিতে আপনি আমতা করতেছেন, বা মানে ঠিকমতো উত্তর দিতে পারতেছেন না, মানে আপনি কনফিডেন্স না, আপনি বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি, কালচার সম্বন্ধে জানেন না, ইতিহাস সম্বন্ধে জানেন না, তাহলে আপনাকে নেবে? অবশ্যই নেবে না। আপনার নিজ জেলা, মনে করেন আমি নেত্রকোনা, এখন আমাকে জিজ্ঞেস করলো নেত্রকোনা কিসের জন্য বিখ্যাত, আমি পারলাম না, তা আমি নেত্রকোনার সন্তান, তারা মানবে? বলেন মানবে? মানবে না। সুতরাং বলতে হবে আপনার জেলা কিসের জন্য প্রসিদ্ধ, কোন জিনিসটা ভালো পাওয়া যায়, আর জেলার ব্র্যান্ডিং কী, আপনার জেলার চারদিকে কোন কোন জেলা অবস্থিত, এটা আপনার জেলার আয়তন কত, জেলার ঘনত্ব কত, এই বেসিক তথ্যগুলো যে আপনার না জানেন, আপনার জেলার সংসদে আসন কয়টা, এই বেসিক তথ্যগুলো যে আপনার না জানেন, আপনার এলাকা সম্বন্ধে যদি না জানেন, আপনার কালচার সম্বন্ধে যদি না জানেন, আপনার ওই এলাকার বিভিন্ন ইনফরমেশন সম্বন্ধে আপনি না জানেন, তাহলে আপনি আপনার ডিসকোয়ালিফাইড। আপনি নিজ জেলার সম্বন্ধেই জানেন না, তাহলে বাংলাদেশ সম্বন্ধে কীভাবে জানবেন? আপনার নিজ জেলার প্রতি মানে জানেন না, মানে কি ওই জেলার প্রতি আপনার কখনো, ওই জেলাটা কখনো আপনার আকর্ষণ করে নাই, ওইটা ওই জেলার প্রতি আপনার মায়া নাই, তাই জানছেন, আপনার কৌতূহল জন্মগ্রহণ করে নাই। তাহলে আপনার যদি সিম্পল একটা বিষয়ে আপনার জেলা সম্বন্ধে যদি আপনার কৌতূহল না জন্মায়, তাহলে আপনার কাজের সম্বন্ধে আপনার কৌতূহল কেন জন্মাবে? এটা একটা কথা। এখন ভাইভাতে কিছু ক্ষতিকর দিক আছে, মানে আমরা ভাইভাতে থেকে অনেক সময় করি কি, অতিরিক্ত বলতে গিয়ে অনেক কিছু অতিরিক্ত বলে ফেলি, যেমন মিথ্যা, মানে অনেক জানি না, আমরা মনে করি কি স্যাররা কি, আমি একটা বলে ফেলবো, এটা ভুল তথ্য, স্যারকে জানতে পারবে, ভুল, স্যাররা সবই জানে। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কোনো তথ্য দেওয়া যাবে না, বানিয়ে কথা বলা যাবে না, স্যার মনে হয় ধরি এরকম, ওই বলছে এরকম না, যা বলবেন সোর্স দিয়ে বলবেন, বইয়ের উক্তি কে বলছে, অমুক বলছে, অমুক বইতে আছে, বিবিএসের পরিসংখ্যান মতে বাংলাদেশের ঘনত্ব এত, অর্থনৈতিক সূচক এত, পরিসংখ্যান মতে বলে দিবেন। এটা বেশি কথা বলা, এই কথাটা সব আমি পরে আসতেছি, এই কথা বলবো। আমতা করা, অসঙ্গত উত্তর দেওয়া, মানে আপনাকে যে মানে বলতে বলছে একটা, আপনি অসঙ্গত অন্য একটা উত্তর, মানে অসঙ্গত মানে কি, মানে একটু খারাপ আচরণ করে উত্তর দেওয়া, একটু অ্যাটিটিউড দেখানো, একটু রাগ দেখানো, উত্তেজনা, এসব করা যাবে না। আরেকটা হলো স্ট্রেট কাট উত্তর দেওয়া, আপনার যে প্রশ্ন উত্তর দিছে আপনি দরকার হলে এক বাক্যের মধ্যে উত্তরটা শেষ করে দেন। হ্যাঁ, এখন আসি অতিরিক্ত কথা বলা। এই অতিরিক্ত কথা বলা আপনার যদি আপনার ক্যারিয়ার হওয়ার পথে যদি কোনো অন্তরায় থাকে, তাহলে আমি বলবো অন্যতম প্রধান অন্তর হলো অতিরিক্ত কথা বলা। অতিরিক্ত কথা বললে কি হয়, আমি বলি, অতিরিক্ত কথা বললে আপনার কথার ভিতরে আপনার অনেক ভুল ত্রুটি তাদের চোখে পড়ে, আর ভুল ত্রুটি চোখে পড়া মানে আপনার ওই ভুল ত্রুটিও তারা বারবার মার্ক করবে, আপনার ধরবে। এখন বলি আমি, মনে করেন আপনি একটা বাংলাদেশ সম্বন্ধে একটা তথ্য দিতেছেন, আপনার যেটা 2 লাইনে বলার কথা এখানে আপনি 5 লাইন বলে ফেলছেন। 5 লাইনে হয়তো আপনি 5টা ক্লু দিবেন, ওই 5টা ক্লু থেকে আপনার প্রশ্ন করবে। মনে করেন আমি আমার পরিচয় দিতেছি, স্যার আমি পরিচয় শেষে আমি বলতেছি স্যার আমার নিজ জেলা নেত্রকোনা, তাহলে কি পরবর্তী যে প্রশ্নের উত্তরটা আসবে, তারা যে প্রশ্ন করবে, বলবে কি নেত্রকোনা ঢাকার কোন দিকে, আপনি উত্তর দিলেন, বলবে নেত্রকোনার ব্র্যান্ডিং কী এটা বলো, নেত্রকোনা কিসের জন্য বিখ্যাত সেটা বলো, এগুলা আপনার বলবে। সুতরাং কি আপনি যখন বেশি কথা বলবেন তারা বেশি এই জিনিসগুলো পেয়ে ফেলে, তা আপনার সে থেকে আপনার মানে উত্তর দেবে। আবার এটা পজিটিভ আছে, আপনি বেশি কথা বললে আপনি নিজের ভাইবা বোর্ড আপনি নিজে কন্ট্রোল করতে পারলেন। মনে করেন আপনি কোনো কিছু উত্তর দেওয়ার পরে আপনি বললেন স্যার আপনি নেত্রকোনা বাংলাদেশে এততম সেক্টরে ছিল, 11 নম্বর সেক্টরে ছিল, পরবর্তী কোয়েশ্চেন 11 নম্বর সেক্টর মুক্তিযুদ্ধ নিয়ে হবে, পরে মুক্তিযুদ্ধ বলার পরে তখন আপনি বললেন স্যার নেত্রকোনা রাজধানী ছিল আগরতলার এদিকে,
তখন আপনার আগরতলা নিয়ে কোশ্চেন করবে। এগুলো এইভাবে আপনার মানে আপনার প্রশ্নের ভিতরে তাদের পরবর্তী আপনার উত্তরের ভিতরে তারা পরবর্তী প্রশ্নটা চলে আসবে। এটা এটা এখন এইগুলাই আপনি আসলে তাহলে আমি প্রথম থেকে যদি আপনার নতুন করে যদি আবার বলা শুরু করি, প্রথমে আপনি ভালো করে মার্জিতভাবে ঢুকলেন, পরিপাটি হয়ে ঢুকলেন, কোনো ধরনের কোনো আপনার দরজায় শব্দ হবে না, পায়ে শব্দ হবে না, মুদ্রা দোষগুলো শব্দ হবে না। আপনি উত্তর করতেছে, আপনি হাসি মুখে উত্তর দিলেন, ব্যবহার ভালো করলেন, বিনয় হলেন, বেশি কথা না বললেন, যেটা উত্তর দিচ্ছে সেটাই উত্তর করার চেষ্টা করলেন, মানে অল্প কথায় অল্প কথায় অল্প বাক্যে কথা বলা শুরু করলেন। আপনি উত্তর দিলেন, হাসি মুখে উত্তর দেওয়া শুরু করলেন। এক সময় ভাইবা শেষ হবে, আপনি বের হয়ে ঠিক যেভাবে গেছেন সালাম দিয়ে, আদাব সালাম দিয়ে আপনার ধর্মীয় অনুসারে আপনি সেভাবে চলে আসবেন। সেটাই তো, এটা যদি করেন আমি ধরে রাখেন আপনি ক্যাডার হয়েছেন। এখন কিছু কথা আছে আপনার, তারা অনেক সময় আপনার ভাইবা বোর্ডে দেখবে অনেকেই আপনার ভাইবা বোর্ডের চেয়ারম্যান আপনাদের রাগ করতেছে, আপনার একটা ধমক দিয়ে কথা বলতেছে, এই এটা পারো না, ওটা পারো না। এটা তাদের ট্রিক। এটা মানে কি, মানে আপনাকে ধমক দেওয়া মানে কি, আপনার যে সাজানো গোছানো বাগানটা আছে, যেটা আপনি পরিকল্পনা করছেন, স্যার আমাকে এভাবে কোশ্চেন করবে, আমি এভাবে উত্তর দিব, ধমক দেওয়ার ফলে কি এটা কী হয়, বিগড়ে যায়। বিগড়ে গেলে কি তখন আপনার প্রেশার বেড়ে যায়। আপনি তারা দেখবে কি, এই যে আমি যে তার প্রেশারটা বাড়িয়ে দিলাম, এই প্রেশারটা আমার ধমকটা কীভাবে সে হ্যান্ডেল করলো, বা কীভাবে সে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলো, তারা সেটাই দেখে। আপনি ধমক দেওয়ার পরে কি আপনি পাল্টা ধমক দিবেন, বা উত্তেজিত হয়ে গেলেন কিনা, বা রাগ হয়ে গেলেন, তারা সেটা দেখে। আপনি প্রেশারটা কীভাবে হ্যান্ডেল করলেন, কীভাবে উত্তরটা দিলেন, কীভাবে আপনার আই কন্ট্যাক্টটা ম্যানেজ করলেন, সেটাই। মানে আপনি থতমতো খেয়ে গেছেন, তারা বুঝতে পারছে, কিন্তু সেটা তাদের বুঝতে দেওয়া যাবে না। সেটাই আপনারা ভালো করে যাবেন, পরিপাটি হয়ে যাবেন, ভাই করে আদাব সালাম দিবেন, ঠিক মতো আমি যে কথাগুলো বললাম সেগুলো মেনে উত্তর দিবেন, তাহলে আপনাদের ভালো হবে। এখন আমি বলবো ভাইভাতে কীভাবে আপনারা ভালো করতে পারেন। মানে এই প্র্যাকটিসটা তো একদিনে হবে না। আপনারা বিভিন্ন স্যার আছে, বিভিন্ন কোচিং সেন্টারে স্যার আছে, বা আপনারা আত্মীয় স্বজন আছে, বা আপনাদের বন্ধুবান্ধব মিলে যারা তাদের মধ্যে আপনারা নিজেরা ভাইভা বোর্ড করে উত্তরগুলো দিয়ে থাকতে পারেন, বা নিজেকে ভাইভা বোর্ডের একজন মনে করে আপনারা উত্তরগুলো রেডি করতে পারেন। আমি যদি এই জায়গায় হইতাম তাহলে আমি উত্তরটা কীভাবে আশা করতাম, সে যদি এই জায়গায় হইতো তাহলে উত্তরটা আমি কীভাবে দিতাম, এগুলো আপনারা নিজে আত্মবোধন করেন। নিজের সাথে বেশি কথা বলবেন, অন্যদের সাথে বেশি কথা বলবেন, কথা বলতে বলতে বলতে, এবং অবশ্যই শুদ্ধ ভাষা, আঞ্চলিকতা পরিহার করতে হবে। যেমন আমাদের কথা মাঝেও দেখবেন অনেকটা আঞ্চলিকতা চলে আসে, কিন্তু ভাইভা বোর্ডে এই কথাও আঞ্চলিকতা আসা যাবে না। আপনি চেষ্টা করবেন আঞ্চলিকতা ছাড়া যেন কথাগুলো বলা যায়, শুদ্ধ ভাষায় কথাগুলো যেন বলা যায়, এবং হাসি মুখে যেন বলা যায়, বিনয়ের যেন বলা যায়, এবং ব্যবহারটা যেন অমায়িক হয়। মানে আপনার সাধারণ মানুষের সাথে যে ব্যবহারটা করবেন, মানে ঠিক সেই ব্যবহারের প্রতিফলন যেন ভাইভা বোর্ডে হয়। আপনার বাবা মার সাথে যে বন্ধুবান্ধবের সাথে যেভাবে কথা বলবেন, সেই ব্যবহারটা যেন ভাইভা বোর্ডে না আসে। আপনি সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলবেন, অমায়িকভাবে তাদের বুঝিয়ে শুনিয়ে এটা কনভিন্স করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় যেন আপনার ভাইভা বোর্ডে থাকে। এটা তারপরে আজকে ভিডিও এই পর্যন্তই। তারপর যদি আপনাদের অনেক কিছু জানতে পারেন বা জানতে চান, আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সে অনুসারে ভিডিও দেওয়ার জন্য। আজকে অনেক ব্যস্ত ছিলাম, কথা দিয়েছিলাম যে আজকে ভিডিও দেব, তাই ভিডিও দেওয়া। আসলে আমার আজকে অফিসে আসলাম একটু আগে, অফিস শেষ করলাম, মাত্র আসলাম, এসে ভাবলাম যে একটা ভিডিও দেই। আমি যদি কথা দিয়েছিলাম আজকে ভিডিও দেব, তাই ভিডিও দেওয়া। অনেক ভুল ত্রুটি হইতে পারে, কারণ ভাইভা তো আমি 4টা ফেস করছি, 40 নন ক্যাডার পেয়েছি আর সবগুলোতে ক্যাডার পাইছি। সুতরাং আমার কেন নন ক্যাডার পাইলাম, কি ভুল ত্রুটি ছিল, আমার অন্য অনেকের সাথে আমার কথা নাও মিলতে পারে, বা মিলেও যেতে পারে। তবে মুদ্রা কথা একটাই, আপনার হাসি মুখে থাকতে হবে, গোমরা মুখে প্রশ্নের উত্তর দেওয়া চলবে না। আপনি হাসি মুখে উত্তর দিতে হবে, এবং ব্যবহার ভালো করতে হবে, অমায়িকভাবে
উত্তর দিতে হবে। কণ্ঠস্বর যে উত্তেজনা যেটা আছে, টেনশন আছে, মানে হাই প্রেশার, ব্লাড প্রেশার যাই বলেন, হার্টবিট, সেগুলো কন্ট্রোল করে আপনার উত্তর দিতে হবে। এগুলো উত্তর দেওয়ার একমাত্র কৌশল হলো বারবার করে ডেমো ভাইবা দেওয়া, আয়নাতে নিজেকে বারবার দেখা, নিজের সাথে বেশি কথা বলা, নিজের সাথে সময়টা বেশি কথা বলা, অন্যের সাথে মানে কথা বলার পরিমাণটা বাড়ানো এবং সংযতভাবে, তারপরে অমায়িকভাবে কথা বলাটা বাড়ানো। তাহলে আপনারা ভাইবা ভালো করতে পারবেন। ভগবান আপনাদের মঙ্গল করুক। সবাইকে ধন্যবাদ।